আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে আমি সৈয়দ আল নাহিয়ান জানাতে চাই স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের লেকচার 17 থেকে লেকচার 23 পর্যন্ত কিছু এক্সটেন্ডেড প্রবলেম সলভিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন আমরা আমাদের অঙ্কের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনে চলে যাই। আমরা প্রথমেই দেখছি আমাদের লেকচার 17 সংশ্লিষ্ট সমস্যা দেওয়া আছে আমাদের এখানে। প্রথমে যেটা বলা হচ্ছে যে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, পানির ত্রৈধবিন্দুর চাপ বলা হচ্ছে 22 নিউটন পার মিটার স্কোয়ার এবং শুষ্ক বরফের চাপ বলা হচ্ছে 15.3 নিউটন পার মিটার স্কোয়ার। শুষ্ক বরফের তাপমাত্রা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। শুষ্ক বরফের তাপমাত্রা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই অঙ্কটা সলিউশন করার জন্য আমরা যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে T is proportional to x, যেখানে এই x হচ্ছে একটা বস্তুর তাপমিতিক ধর্ম। ঠিক আছে, আমরা তাপমিতিক ধর্ম কি হয়তোবা সবাই জানি, যেটা দিয়ে আমরা বেসিক্যালি তাপমাত্রা নির্ণয় করার জন্য বা তাপমাত্রার পরিবর্তন যেটা দিয়ে আমরা আসলে অবজার্ভ করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাপমিতিক ধর্ম ব্যবহার করার কথা বলা হচ্ছে, সেই তাপমিতিক ধর্মটা হচ্ছে প্রেসার, চাপ, গ্যাসের চাপ, তাই না? সো আমরা বলবো T is proportional to P। সো T is proportional to P, তার মানে হচ্ছে আমরা যেহেতু এখানে পানির ত্রৈধবিন্দুর চাপ এবং শুষ্ক বরফের চাপের কথা বলছি, পানির ত্রৈধবিন্দুর চাপকে আমরা বললাম লেটস কনসিডার T, এবং আমরা বলছি শুষ্ক বরফের চাপটাকে বলছি ধরেন T প্রাইম। ঠিক আছে, তাহলে এটাই কোর্স আমরা কি বলবো, P ওভার P প্রাইম। এখন কোয়েশ্চেন ওয়াইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের ত্রৈধবিন্দুতে যে শুষ্ক বরফের যে চাপ দেওয়া আছে, সেই শুষ্ক বরফের চাপকে আমরা কি বলছি, P prime is equals to 15.3 নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, তাই না? এবং ত্রৈধবিন্দুর চাপ কাকে বলছি, ত্রৈধবিন্দুর চাপ আমাদের বলা আছে 22 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আমাদের কাছে শুষ্ক বরফের তাপমাত্রা যেহেতু জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ টি প্রাইম যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা বলতে পারি টি প্রাইম ইজ ইকুয়ালস টু বেসিক্যালি পি প্রাইম ওভার পি টাইমস টি। সো পি প্রাইমের ভ্যালু বলা হচ্ছে 15.3, পি এর ভ্যালু বলা হচ্ছে 22 টাইমস টি কত, পরম তাপমাত্রা যেহেতু বলবো আমরা এখানে, টি হচ্ছে আমাদের জন্য 273.16 কেলভিন বলতে পারি আমরা এটাকে। সো এটা টাইমস 273.16 যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে টি প্রাইমের মান পেয়ে যাব। দেখি তাহলে আমরা টি প্রাইমের মান কত আসে, 15.3 ওভার 22 টাইমস 273.16 which is 189.9, অথবা অলমোস্ট আমরা বলতে পারি 190 কেলভিন। সো এটাই হচ্ছে আমাদের জন্য শুষ্ক বরফের তাপমাত্রা। আমাদের পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 0.06 মিটার কিউব। স্থির চাপে গ্যাসটি উত্তপ্ত করায় এর আয়তন হলো 0.08 মিটার কিউব। বাহ্যিক সম্পাদিত কাজের পরিমাণ এবং গ্যাসের নতুন তাপমাত্রা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে দেখে নেই আমাদের কাছে আসলে কি কি জানা রাশির মান দেওয়া আছে। আমার কাছে প্রথমে বলা হচ্ছে আদি চাপ যেটা P ইজ ইকুয়ালস টু বলা হচ্ছে কত, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর আয়তনের পরিবর্তনের জন্য আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের আদি আয়তন গ্যাসে বলা হচ্ছে কত, V0। আদি আয়তন বলা হচ্ছে V0 ইজ ইকুয়ালস টু 0.06 মিটার কিউব, এবং শেষ আয়তন V ইকুয়ালস টু বলা হচ্ছে 0.08 মিটার কিউব। সুতরাং আমরা আয়তনের পরিবর্তন ডেল্টা V ইকুয়ালস টু কতটুকু বলতে পারি, 0.08 মিটার কিউব, শেষ আয়তন বিয়োগ 0.06 মিটার কিউব আদি আয়তন, বিকজ আমরা জানি যে কোনো পরিবর্তন মানেই শেষ বিয়োগ আদি। ঠিক আছে, আমরা এখান থেকে মান পাচ্ছি তাহলে 0.02 মিটার কিউব হচ্ছে আমাদের এখানে আয়তনের পরিবর্তন। ওকে, এখন আমাদের কাছে যেহেতু প্রথমে বাহ্যিক সম্পাদিত কাজ আছে, আমরা কিন্তু জানি বা বলতে পারি যে স্থির চাপে কোনো গ্যাসের জন্য যে কৃত কাজ W ইজ ইকুয়ালস টু P ইনটু ডেল্টা V, তাই না? আচ্ছা, তার কারণ কি? তার কারণ আমরা জানি একটা গ্যাসীয় তাপগতীয় সিস্টেমে DW ইকুয়ালস টু হচ্ছে কতটুকু, P dV। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃত কাজ হচ্ছে P ইনটু ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। যদি আমরা বলি যে চাপ স্থির, অর্থাৎ P যদি আমাদের জন্য কনস্ট্যান্ট হয়, তখন আমরা যদি সম্পূর্ণ কৃতকাজের রাশিমালা চাই, আমরা DW কে 0 থেকে শুরু করে W পর্যন্ত ইন্টিগ্রেট করব, এবং ডান পক্ষে P কে আমরা বাইরে রেখে ইন্টিগ্রেশন করব V0 থেকে V পর্যন্ত, which is dV। ঠিক আছে, সো তখন আমরা পাবো আলটিমেটলি W is equals to P into
ভি মাইনাস ভি নট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সেখান থেকে আমরা বলতে পারি আলটিমেটলি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পি ইন্টু ডেল্টা ভি। আমরা চাপের মান বলছি 10⁵ ইন্টু আমরা বলছি ডেল্টা ভি হচ্ছে 0.02 মিটার কিউব। এখান থেকে আমরা বলতে পারি কৃতকাজ হচ্ছে 2 ইন্টু 10⁻³ জুল। এটাই আমাদের জন্য বাহ্যিক সম্পাদিত কৃতকাজ। প্রথম টুকুর অ্যান্সার। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবং আমাদের পরবর্তী অংশে বলা হচ্ছে গ্যাসের নতুন তাপমাত্রা কত জানতে চাওয়া হয়েছে। সো যেহেতু গ্যাসের নতুন তাপমাত্রা জানতে চাওয়া হচ্ছে, আমরা আদি আয়তন বলেছি ভি নট, শেষ আয়তন বলেছি ভি, এবং যেহেতু চাপ স্থির আছে আমরা কিন্তু এখানে চার্লসের সূত্র অ্যাপ্লাই করতেই পারি। স্থির চাপের জন্য আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক হয়ে থাকে, এবং সেই সম্পর্কটা কতটুকু আমরা সবাই জানি হয়তো বা V1/T1 = V2/T2, তাই তো? এখন এখান থেকে আমরা V1 বলতে কি বোঝাচ্ছি? আদি বেগ, আদি আয়তন। V0/T0 আমরা বলবো V/T। সো আমরা গ্যাসের নতুন তাপমাত্রা T যেহেতু জানতে চাচ্ছি, T = আমরা কি বলবো? T বলবো আমরা হচ্ছে V/V0 টাইমস T0। আমাদের প্রশ্ন মতে T0 কতটুকু বলা আছে? T0 বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 25 প্লাস 273 কেলভিন, বিকজ আমরা সবকিছুকে আসলে আলটিমেটলি SI ইউনিটে চাই। সো আমরা এখান থেকে বলতে পারি 530892298 কেলভিনস। এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, T V হচ্ছে কতটুকু শেষ আয়তন আমাদের জন্য 0.08 ওভার V0 কত আমাদের জন্য 0.06 টাইমস T0 কত আমাদের জন্য 298। ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে গ্যাসের নতুন তাপমাত্রাটি বের করতে পারবো। তো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখান থেকে মান পাচ্ছি 397.33 কেলভিন। গ্যাসের নতুন তাপমাত্রা তাহলে কত? 397.33 কেলভিন। এই দুটোই কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে। কৃতকাজ কত, বাহ্যিক সম্পাদিত কাজ কত, এবং গ্যাসের নতুন তাপমাত্রা কত। আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে অক্সিজেনের সিপি এবং সিবি নির্ণয় করো। স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা, অক্সিজেনের ঘনত্ব আমাদের কাছে দেওয়া আছে 1.428 kg/m³। তো আমরা কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ থেকে বলতে পারি PV = nRT। এখন যদি আমরা এখানে 1 মোল পরিমাণ গ্যাস নিয়ে কাজ করি আলটিমেটলি, তাহলে সেক্ষেত্রে আমরা n = কত বলবো? আমরা বলবো n = 1। সুতরাং আমরা সেখান থেকে বলতে পারি যে PV = কতটুকু আমাদের জন্য? RT। এখন আমরা যদি এখান থেকে R এর মান বের করতে চাই, গ্যাসের মোলার আপেক্ষিক বা মোলার গ্যাস ধ্রুবক যেটাকে বলবো, সো আমরা বলবো R = PV/T। এখান থেকে আমরা কিন্তু বলতে পারি R = P/T। এই যে আয়তন V আছে সেই V কে কিন্তু আমরা বলতে পারি m/ρ, কারণ আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভর। তো একক আয়তনে যে ভর সেটা যদি ঘনত্ব হয়ে থাকে, আমাদের কোয়েশ্চেন ওয়াইজ কিন্তু হচ্ছে গিয়ে 1.428 kg/m³ এর মান দেওয়া আছে। সেই জন্য আমরা m/ρ দিয়ে v কে রিপ্লেস করলাম। v কে রিপ্লেস করলে আমরা যদি p এর মান পাই, যেহেতু স্বাভাবিক চাপ বলা হচ্ছে, স্বাভাবিক ক্ষেত্রে আমরা সবাই জানি যে চাপের মান কত। চাপের মান আমরা ব্যবহার করি নরমালি 101,325 কিলোপ্যাসকেল, 101,325 প্যাসকেল। এটা হচ্ছে স্বাভাবিক চাপের মান, তাই না? এবং স্বাভাবিক তাপমাত্রা টেম্পারেচার কত? স্বাভাবিক টেম্পারেচার কিন্তু হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমরা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে গিয়ে বলি 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো সেই মানগুলো যদি আমরা এখানে আর এর মান বসিয়ে দিই, আমরা কিন্তু হচ্ছে গিয়ে মোলার গ্যাস ধ্রুবকের যে এসআই ইউনিটটা পাই সেটা হচ্ছে 8.315 জুল পার মোল পার কেলভিন। এবং আমরা কিন্তু বলতে পারি যে অক্সিজেনের যে আণবিক ভর, m = 32
ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার মোল, তাই না? এখান থেকে আমরা মোলার গ্যাস ধ্রুবক আর এর মান বের করতে পারি এবং আমরা সবাই জানি হয়তোবা যে এই যে মোলার গ্যাস ধ্রুবক আর সেটা কিন্তু সিপি এবং সিবি এর অনুপাত, তাই তো? এটা হচ্ছে গিয়ে কতটুকু আমাদের জন্য 8.315। আবার আমরা সবাই জানি সিপি বাই সিবি এর যে অনুপাত সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কি গামা ইকুয়ালস টু, যেহেতু অক্সিজেন দ্বিক পারমাণবিক গ্যাস, তো গামার মান কত হবে 1.4। সুতরাং আমরা বলতে পারি সিপি ইজ ইকুয়ালস টু কত 1.4 ইন্টু সিভি বলতে পারি। সো আমরা যদি এখন এই সমীকরণটাতে এই মানটা বসাই দিই, আমরা পাবো 1.4 সিভি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কতটুকু 8.315, তাই তো? সুতরাং এই ক্যালকুলেশন থেকে কিন্তু আমরা বলতে পারি সিভি এর মান আলটিমেটলি আসবে 20.9 জুল পার মোল পার কেলভিন, এবং সেই সিভির মানটা যদি আমরা আবার এই সমীকরণে বসাই দিই, আমরা সিপি এর মানও পেয়ে যাব। সিপি এর মান তখন আসবে আমাদের জন্য 29.1 জুল পার মোল পার কেলভিন। তো আমাদের কাছে কিন্তু এই দুটো মানে চাওয়া হচ্ছে, সিপি এর মান কত এবং সিভি এর মান কত। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে একটি কার্নোর ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে আমাদের কাছে যথাক্রমে 1250 ডিগ্রি সেলসিয়াস এবং 650 ডিগ্রি সেলসিয়াস। এতে 4টি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 1150 জুল, 1200 জুল, 650 জুল এবং 350 জুল। আমাদের কাছে দুটো প্রশ্ন করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে উদ্দীপকে কার্নোর ইঞ্জিন কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে, এবং দ্বিতীয়ত বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিকল্পে এর উৎসের তাপমাত্রা বাড়াতে হবে নাকি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাতে হবে সেটা নির্ধারণ করতে আমাদের কাছে বলা হয়েছে। তো এই প্রবলেমের প্রথম যে পার্টটি আছে আমাদের উদ্দীপকে কার্নোর ইঞ্জিনের কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা কিন্তু জানি কার্নোর ইঞ্জিনের যে 4টা ধাপ থাকে সেই 4টা ধাপের মধ্যে প্রথম 2টি ধাপে আমরা সম্প্রসারণে যাই এবং দ্বিতীয় 2টি ধাপে আমরা সংকোচনে যাই। আমরা তাহলে কিন্তু বলতে পারি যে মোট কৃত কাজ W ইকুয়ালস টু হচ্ছে গিয়ে W1 প্লাস W2, যে এখানে প্রথমটা আমাদের সমষ্ণ সম্প্রসারণ, দ্বিতীয়টা আমাদের রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এরপর আমরা যাই হচ্ছে সমষ্ণ সংকোচন which is W3, এবং তারপর যাই আমরা রুদ্ধতাপীয় সংকোচন W4, and that is how আমরা আবার প্রিভিয়াস চক্রে বা প্রিভিয়াস পয়েন্টে ফিরে আসি। সো এখান থেকে কিন্তু আমরা কৃত কাজের মান টোটাল বলতে পারি W is equals to 1150 প্লাস 1200 মাইনাস 650 মাইনাস 350। ক্যালকুলেশন করলে আমরা মোট কৃত কাজের মান W পেয়ে যাব। এবং সেই মানটি হচ্ছে 1150 প্লাস 1200 মাইনাস 650 মাইনাস 350 gives us the value of 1350 জুল। সুতরাং মোট কৃত কাজ এই কার্নোর ইঞ্জিন দ্বারা কতটুকু হবে 1350 জুল। এবং আমরা যদি ক্ষয়ের মান নির্ণয় করতে যাই, আমাদের খেয়াল করতে হবে আমরা ইঞ্জিনের দক্ষতা নিয়ে কথা বলছি, তাই না? এবং আমাদের কি দেওয়া আছে, তাপ গ্রাহক এবং তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে। সো দক্ষতার যে সমীকরণটি আছে সেটাকে যদি আমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি প্রকাশ করি, আমরা জানি ইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এটা হচ্ছে দক্ষতার একটা স্বাভাবিক সমীকরণ, যেখানে আমরা বেসিক্যালি T2 যেটা T2 বলি কাকে, T2 বলি আমরা হচ্ছে গিয়ে আমাদের গ্রাহকের তাপমাত্রাকে, এবং T1 কাকে বলি আমরা আমাদের তাপ উৎসের তাপমাত্রাকে, তাই না? সো এখন আমরা বলছি যে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি কল্পে এর উৎসের তাপমাত্রাকে আমরা বাড়াবো নাকি গ্রাহকের তাপমাত্রা কমাবো, কোনটা আমাদের জন্য বেশি কার্যকর হবে। তো প্রথমে আমরা ধরে নেই আমরা হচ্ছে গিয়ে আমাদের তাপ উৎসের তাপমাত্রা বাড়াবো। তাপ উৎসের তাপমাত্রা যদি বাড়াই তখন আমাদের কিন্তু পরিবর্তিত T1 হয়ে যাবে T1 প্লাস এক্স, তাই না? তখন আমরা যদি চিন্তা করি T1 প্লাস এক্স যদি তাপ গ্রাহকের তাপমাত্রা হয়, তখন আমাদের জন্য ধরে নিচ্ছি কর্মদক্ষতা হচ্ছে ইটা 1 is equals to, আমরা বলতে পারি 1 মাইনাস T2 ওভার T1 প্লাস এক্স, তাই না? ইন্টু অবশ্যই 100% আমাদের থাকবে যেহেতু কর্মদক্ষতা সমীকরণ। আমরা যদি এখন এই সমস্ত ক্যালকুলেশন এখানে যদি আমরা T2 এবং T1 এর মান বসিয়ে দিই, T2 এবং T1 এর মান বসাই দেওয়ার পর আমরা কিন্তু ইটা 1 এর মান পেয়ে যাচ্ছি
1 minus 650 plus 273 আমরা পরম তাপমাত্রায় নিয়ে যাব অবশ্যই, ডিভাইডেড বাই 1250 plus 273 plus x into 100%, তাই না? তো এখান থেকে আমরা আলটিমেটলি ইটা 1 এর মান কতটুকু ক্যালকুলেট করতে পারি? ইটা 1 এর মান তাহলে আমাদের জন্য আসবে 1250 minus 650 plus x, এক্স্যাক্টলি। আর নিচে আমাদের জন্য আসবে 1523 plus x into 100%, তাই না? তো ইটা 1 এর ফাইনাল মান আমরা আসলে কত পাচ্ছি? ফাইনাল মান পাচ্ছি 600 plus x, 600 plus x over 1523 plus x into 100%। এখন আমরা যদি চিন্তা করি যে দ্বিতীয় কেসটা কনসিডার করব, দ্বিতীয় কেসটা কি? আমরা গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবো, তখন আমরা ধরে নিলাম ইটা 2 is equals to হবে আমাদের জন্য তাহলে কতটুকু? 1 minus T2 minus x over T1 into 100%। এখানেও আমরা যদি সিমিলারলি এই T1 এবং T2 এর মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা আলটিমেটলি ইটা 2 এরও একটা মান পেয়ে যাবো। এবং ইটা 2 এর মান আমরা তাহলে কত পাচ্ছি? ইটা 2 এর মান আমরা পাচ্ছি আলটিমেটলি ক্যালকুলেশন করলে 1523 minus 923 plus x divided by 1523 times 100%। ক্যালকুলেশনটা আপনারা নিজেরা করে নিতে পারবেন, কিন্তু মান বসিয়ে দেখে নিন আমার সাথে মিলে কিনা। 1523 minus 923 gives us the value of 600 plus x, 600 plus x divided by 1523 into 100%। এখন আমরা যদি ইটা 1 এবং ইটা 2 এর মধ্যে তুলনা করি, আমরা কিন্তু স্পষ্টত আশা করি এতটুকু বুঝতে পারছি যে অবশ্যই আমাদের জন্য এই পার্টিকুলার শর্তে ইটা 2 is greater than ইটা 1। কেন? কারণ ইটা 2 এবং ইটা 1 এর দিকে যদি আমরা লক্ষ্য করি, এই হচ্ছে ইটা 1 এর এবং এই হচ্ছে ইটা 2 এর সমীকরণ। দুজনের ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ভগ্নাংশটা আছে তার যে লব পার্টটুকু, উপরের পার্টটুকু, সেটা কিন্তু সমান। চেঞ্জ হচ্ছে কোথায়? হরে। এবং আমরা দেখতে পাচ্ছি ইটা 1 এর যে হর সেটা বেশি বড় কার থেকে? ইটা 2 এর থেকে। যার হর বেশি তার ভগ্নাংশের অনুপাত তত কম। সো অবশ্যই ইটা 2 বড় ইটা 1 এর থেকে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে তাপগ্রাহককে তাপমাত্রা যদি আমরা কমাই, সেটাই আমাদের জন্য সবথেকে বেশি লাভজনক হবে, তাই না? সো আমরা কি বলবো? দক্ষতা বাড়ানোর জন্য আমরা অবশ্যই গ্রাহকের তাপমাত্রা কমাবো, সেটাই আমাদের জন্য সবথেকে বেশি গ্রহণযোগ্য অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি তাহলে কিভাবে আমরা সলভ করেছি প্রবলেমটা। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। তাহলে বলা হচ্ছে 10 গ্রাম ওজনের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটি বার্নার শিখায় উত্তপ্ত করা হলো। উত্তপ্ত পেরেকটি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে ডোবানো হলো। এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলো। পানিতে ডোবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে লোহার আপেক্ষিক তাপ আমাদের কাছে বলে দিয়েছে। তো এই প্রবলেমটা সলভের জন্য আমরা সবথেকে প্রচলিত যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে ক্যালোরিমিতির মূলনীতি বলা হতো, বা হচ্ছে গিয়ে আমরা এটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতে পারি। সেটা হচ্ছে গিয়ে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্ধিত তাপ। তার মানে আমাদের আলোচনায় যে দুটো বস্তু বা যে দুটো পার্টিকেল ইন্টারঅ্যাক্ট করছে, তাদের একজন তাপ গ্রহণ করবে আর একজন তাপ কি করবে? বর্জন করবে। সো সেই গৃহীত এবং বর্জিত তাপের সম্পর্কটা হচ্ছে গৃহীত তাপ ইকুয়ালস টু আমরা জানি বর্জিত তাপ, তাই না? আচ্ছা,
সো যদি এরকমই ঘটনা আসলে ঘটে, আমরা কিন্তু খুব সহজে ব্যাপারটা এভাবে বলতে পারি যে তাপকে গ্রহণ করেছে এখানে। এখানে তাপ গ্রহণ করেছে হচ্ছে গিয়ে 10 গ্রাম ওজনের একটি লোহার যে পেরেকটা আছে সেটা। সো লোহার পেরেকে সেই গৃহীত তাপের হিসেব আমরা কতটুকু বলবো? আমরা বলবো 10 গ্রাম ওজনের এই লোহার পেরেকটিকে আমরা কি করছি? আমরা হচ্ছে গিয়ে তার আপেক্ষিক তাপ বলে দিয়েছি আমরা 0.11 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা এখানে তাপমাত্রা চেঞ্জ কতটুকু করছি খেয়াল করে দেখতে হবে আমাদেরকে। তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, আমাকে বলা হচ্ছে উত্তপ্ত পেরেকটিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন ডোবানো হচ্ছে তখন পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলো। তার মানে যখন আমরা পানিতে রেখে এই পেরেকটিকে রেখেছি তখন কিন্তু আমাদের পেরেকের জন্য সর্বশেষ তাপমাত্রা হয়েছে কতটুকু? 20, তাই তো? এবং পানিতে ডোবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা কতটুকু ছিল বেসিক্যালি সেটা কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি না, তাই তো? সো ধরে নিচ্ছি পানিতে ডোবানোর পূর্বে সেই তাপমাত্রা ছিল থিটা। আমরা তাহলে বলতে পারবো থিটা -20 হচ্ছে তার তাপমাত্রার পরিবর্তন, ইকুয়ালস টু বর্জিত তাপ। এখানে তাপের বর্জন কে করছে? তাপের বর্জন করছে আমাদের এই যে 100 গ্রাম যে পানি আছে সে। সো 100 গ্রাম পানি যেহেতু তার ভর হচ্ছে 100 এবং পানির আপেক্ষিক তাপ কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বলি তার মান হবে অবভিয়াসলি 1, আমরা বুঝতে পারছি। এবং সেখানে আমাদের তাপমাত্রার পরিবর্তন কত? আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল, সেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে এসেছে। সো 20 - 10, তাই তো? যদি আমরা পুরো ক্যালকুলেশনটা কমপ্লিট করে এখান থেকে কিন্তু খুব সহজে আমরা থিটার মান বের করে ফেলতে পারবো, এবং থিটার মান আলটিমেটলি আপনারা সবাই যদি ক্যালকুলেশনটা করেন নিজেরা তাহলে দেখতে পাবেন থিটার মান আসবে 929.09 ডিগ্রি সেলসিয়াস। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ারের 0 ডিগ্রি ফারেনহাইট এ উচ্চতা 336 মিটার। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এবং শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের থেকে কতটা বড় হবে? টাওয়ারটি লোহার তৈরি বলা হয়েছে এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ সহ গুণাঙ্ক বলে দেওয়া আছে আলফা = 12 × 10⁻⁻6 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমরা বুঝতে পারছি যেহেতু আমাদেরকে দৈর্ঘ্য প্রসারণ সহ গুণাঙ্ক বলে দিয়েছে এবং দৈর্ঘ্য কতটুকু আলটিমেটলি বৃদ্ধি পায় সেটা আমাদেরকে যেহেতু বের করতে বলা হয়েছে, আমরা বুঝতে পারছি আমরা এখানে কোন সূত্রটি ইউজ করব। আমরা এখানে বলবো ডেল্টা এল = L0 আলফা ডেল্টা থিটা। এই সূত্রটা আশা করি আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করি আমরা এখানে আলফার যে এককটা আছে, আলফা একক কিসে আছে? আলফার একক আছে পার ডিগ্রি সেলসিয়াসে। সো আমরা যে ডেল্টা থিটাটা পাচ্ছি সেই ডেল্টা থিটা আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন, সেটাকে কিন্তু আমরা ফারেনহাইট স্কেল থেকে আলটিমেটলি সেলসিয়াস স্কেলে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমার এই আলফা ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের তাপমাত্রার পরিবর্তনের ডিগ্রি সেলসিয়াস পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে ইউনিট, তাই না? সো আমরা এখান থেকে তাহলে প্রথমে ডেল্টা থিটা নিয়ে কাজ করি, কারণ ডেল্টা থিটাটা আমরা বুঝতে পারছি ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে, আমাদের আছে ফারেনহাইটে। আমরা আমাদের কোয়েশ্চেন ওয়াইজ বলতে পারি যে আমাদের এখানে ফারেনহাইট স্কেলে যে ডেল্টা থিটা সেটা হচ্ছে 100 - 0 অবভিয়াসলি, তাই না? এবং যখন আমরা ফারেনহাইট স্কেল থেকে আলটিমেটলি সেলসিয়াস স্কেলে যাব তখন কিন্তু আমরা জানি যে আমরা এটাকে 5/9 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই না? সো এখান থেকে আমরা কিন্তু ডেল্টা থিটা = কি বলতে পারি? বলতে পারি 500/9। সো আমরা যদি এখান থেকে ডেল্টা এল এর মান বের করতে চাই, ডেল্টা এল = L0 কত? L0 বলা আছে আমাদের কাছে, খেয়াল করে দেখেন 336। সো 336 টাইমস আলফা কত? আলফা বলে দেওয়া আছে আমার কাছে 12 × 10⁻⁻6 এবং ডেল্টা থিটা মাত্র আমরা বের করলাম কতটুকু? 500/9 ডিগ্রি সেলসিয়াসে। সো যদি পুরো ক্যালকুলেশনটা করি আমরা কিন্তু এখান থেকে খুব সহজে বলতে পারি ডেল্টা এল এর মান আসছে 0.224 মিটার, তাই তো? এবং যেহেতু গ্রীষ্মকালে কথা বলা হচ্ছে, গ্রীষ্মকালে কি অবস্থা হবে? অবশ্যই শীতকালের তুলনায় গ্রীষ্মকালে লম্বাই হবে, বড়ই হবে আগের থেকে, তাই না? কোয়েশ্চেনটাও কিন্তু সেটাই বলেছে, বড় হবে কতটুকু। সো ডেল্টা এল এর মান আলটিমেটলি 0.224 মিটার, অর্থাৎ গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালে থেকে 0.224 মিটার লম্বা হবে। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা এখন লেকচার 18 সংশ্লিষ্ট সমস্যা দেখব।
এবং এখানে প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে একটি সরলরেখায় এ বি পি বিন্দুতে 3টি বিন্দু চার্জ রয়েছে যাদের মান দেওয়া আছে যথাক্রমে আমাদের কাছে। তারপরে বলা হচ্ছে এ এবং বি বিন্দুর জন্য পি বিন্দুতে চার্জের উপর লব্ধি বল নির্ণয় করো, যে ক্ষেত্রে আমাদের কাছে এ থেকে বি এর দূরত্ব বলা হচ্ছে এবং বি থেকে পি এর দূরত্ব বলা হচ্ছে। তো আমরা আমাদের সরলরেখাটাকে যদি আগে কল্পনা করি আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্রথম পার্টের জন্য, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেমটার আরও একটা বিবৃতি আছে, বলা হচ্ছে পি কে কোথায় স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে, সেটাতে আমরা একটু পরে আসছি। প্রথম পার্টের জন্য আমরা যদি সরলরেখাটাকে চিন্তা করি যে এই হচ্ছে আমাদের সরলরেখা, ঠিক আছে? এখানে এ একটা বিন্দু আছে, তারপরে কে আছে, তারপরে বি একটা বিন্দু আছে, তারপরে আছে পি অন্য আরেকটা বিন্দু। আমাদের যেহেতু ইন দিস পার্টিকুলার সরলরেখার কথায় প্রশ্নের বিবৃতিতে এ বি পি সিরিয়ালি আছে, সো দিস ইজ বাই আমরা সেই সিমেট্রি মেনটেন করেই কিন্তু আলটিমেটলি এখানে আমাদের বিন্দুগুলোকে সরলরেখার উপর স্থাপন করেছি। এ বিন্দুতে বলা হচ্ছে 4 into 10 to the power minus 8 কুলম চার্জ, বি বিন্দুতে বলা হচ্ছে -8 into 10 to the power 8 কুলম -8 কুলম চার্জ, এবং পি বিন্দুতে আলটিমেটলি আমরা 2 into 10 to the power -8 কুলম চার্জ স্থাপন করছি। তো এখন পি বিন্দুর উপর যখন আমাদেরকে লব্ধি বল নির্ণয় করতে বলা হচ্ছে, আমরা এখন কি করব, তাহলে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব যে বি বিন্দু এবং পি বিন্দুর কাছ থেকে এ বিন্দু এবং বি বিন্দুর কাছ থেকে পি বিন্দু আলটিমেটলি কতগুলো বল ফেস করছে। আমরা বুঝতে পারছি যে এ বিন্দু এবং পি বিন্দুতে সমধর্মী চার্জ হওয়ায় এ বিন্দু পি বিন্দুকে বিকর্ষণ বল দিবে, এটাকে আমরা বলতে পারি এফ অফ এ পি, তাই না? এবং আমরা আরো বলতে পারি যে বি এবং পি বিন্দুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপরীতধর্মী আধানের সম্পর্ক, সো বি বিন্দু পি বিন্দুকে নিজের দিকে আকর্ষণ করবে। খেয়াল করবেন, আমরা যদিও জানি যে কে কাকে আকর্ষণ করবে বিদ্যুতের ক্ষেত্রে, এরকম আমাদের আধানের ক্ষেত্রে সেটা যদিও নির্ধারিত হয় না, আমরা যেহেতু বলেছি পি বিন্দুর উপর লব্ধি বল, সো পি বিন্দুকে আমরা স্টেশনারি রেখে আমরা বাকি বিন্দুগুলোর দিকে পি বিন্দুর ফোর্সটাকে আমরা আসলে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, ঠিক আছে? সো এই যে আমাদের সবুজ যে ফোর্সটা আছে সেটাকে আমরা বলবো এফ অফ বিপি, অর্থাৎ বি বিন্দুর ফোর্স কার উপর, পি এর উপর। এখন আমরা কিন্তু বলতে পারি যে এফ অফ বিপি এর মান কত। এফ অফ বিপি এর মান হবে 9 into 10 to the power 9, যেটা আমরা কুলম্বস কনস্ট্যান্ট বলে থাকি, ইনটু আমাদের আধানদ্বয়ের গুণফল। আধানদ্বয়ের গুণফল আমরা দেখতে পাচ্ছি 8 into 2 into 10 to the power -8 into 10 to the power -8 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী যে দূরত্ব। খেয়াল করে দেখবেন আমাদের কাছে বলা হচ্ছে বি এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার, সুতরাং 0.06 মিটার স্কোয়ার্ড বলে ফেলতে পারি আমরা। আবার আমরা যদি হচ্ছে গিয়ে এফ অফ এ পি এর কথা চিন্তা করি, অর্থাৎ এ বিন্দুর বল পি বিন্দুর উপর, তাহলে আমাদের অবশ্যই আবারও কুলম্বস কনস্ট্যান্ট চলে আসবে 9 into 10 to the power 9 টাইমস তাদের আধানদ্বয়ের মানের গুণফল 4 into 2 into 10 to the power -8 into 10 to the power -8 ডিভাইডেড বাই আমরা বলে দিচ্ছি এ থেকে বি এর দূরত্ব 8 সেন্টিমিটার, আবার বি থেকে পি এর দূরত্ব 6 সেন্টিমিটার। আমরা কিন্তু অবশ্যই বলতে পারি তাহলে এ থেকে পি এর দূরত্ব আলটিমেটলি কত, 8 + 6 আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ড্র ফিগার। সো যদি আমরা হচ্ছে গিয়ে এবার ক্যালকুলেশনটাকে আগায় নেই, আমরা কিন্তু বলতে পারি এখানে তাহলে টোটাল কত, 14 সেন্টিমিটার বা 0.14 মিটার যার স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু এই দুটো বলের মান বের করতে পারবো, তাই না? এবং আমরা কিন্তু চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই এফ অফ এ বিপি এবং এফ অফ এপি এই দুটো বলের মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, তাই না? এই দুটো বলের মধ্যবর্তী কোণ আমরা দেখতে পাচ্ছি কতটুকু, 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় আলটিমেটলি, ঠিক আছে, এটা যদি 180 ডিগ্রি হয়, আমরা কিন্তু বলতে পারি লব্ধি বল কোন দিকে হবে এবং কত মানের হবে, সেটা কিন্তু আমরা খুব সহজে বলতে পারি। এন্ড ওইটা বলার জন্য আমরা আগে একটু ক্যালকুলেট করে আসি যে আলটিমেটলি এই দুটো বলের মানটা কত। তো আমরা এফ অফ বিপি এর মান বের করতে পারছি 4 into 10 to the power -3 নিউটন, এবং এফ অফ এপি এর মান তাহলে কত আসছে, এফ অফ এপি এর মান আসছে 3.67 into 10 to the power -4 নিউটন। সো আমরা বুঝতে পারছি অবশ্যই আমাদের জন্য কোন ফোর্সটি বড়। আমরা বুঝতে পারছি আমাদের জন্য
এফ অফ বিপি ফোর্সটি বড়, গ্রেটার দেন অবভিয়াসলি এফ অফ এপি। সুতরাং আমরা বলতে পারি লব্ধি বল সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ বিপি মাইনাস এফ অফ এপি, which is 4 into 10 to the power minus 3 minus 3.67 into 10 to the power minus 4. আমরা এখান থেকে বলের মানটা তাহলে বলতে পারবো 3. 63 into 10 to the power minus 3 নিউটন। এই লব্ধি বলটা আলটিমেটলি কোন দিকে? এই লব্ধি বলটা হচ্ছে এফ অফ বিপি এর দিকে, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের কাছে, খেয়াল করে দেখবেন কেন আমি বলের মান এবং দিক দুটো নিয়েই কথা বলছি, কেন আমরা অ্যান্সারের মধ্যে বলের মান এবং দিক দুটোই বলেছি, কারণ আমরা খেয়াল করছি যে পি বিন্দুতে চার্জের উপর লব্ধি বল নির্ণয় করতে বলা হচ্ছে। লব্ধি বল মানে আসলে কি? মানে একটা ভেক্টর রাশির কথা বলা হচ্ছে এবং ভেক্টর রাশির মান এবং দিক দুটো দিয়েই তাকে প্রকাশ করতে হয়। সো এই ছিল আমাদের প্রথম পার্টের আনসার। দ্বিতীয় পার্টে বলা হচ্ছে পি বিন্দুকে কোথায় স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। আমরা বুঝতে পারছি যদি আমাদের পি বিন্দুটাকে আমরা যদি হচ্ছে গিয়ে এমন কোনো স্থানে স্থাপন করি যেটা এ এবং বি এর বাইরে অবস্থান করছে, তাহলেই তাদের মধ্যে আমরা লব্ধি বলের মান শূন্য করতে পারবো। তার কারণ কি? কারণ বাইরে এ এবং বি এর সংযোজক সরলরেখার এ এবং বি এর বাইরে রাখলেই তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী পরস্পর কোণ কত? 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীতমুখী। সো যখনই আমাদের এফ অফ বিপি প্রাইম ইকুয়ালস টু এফ অফ এপি প্রাইম, কেন আমরা প্রাইম দিয়ে বলছি? কারণ এখন কিন্তু আমরা এই পি বিন্দুর যে অবস্থান সেটা কিন্তু এখন নির্ধারণ করে বলতে পারবো না, আমাদেরকে ধরতে হবে পি বিন্দুর অবস্থানটা হচ্ছে, ধরেন এক্স সেন্টিমিটার দূরত্বে। কার কাছ থেকে? ধরে নিলাম বি বিন্দুর কাছ থেকে এক্স সেন্টিমিটার দূরত্বে আমাদের পি বিন্দুতে যে আধানটি আছে সেটাকে স্থাপন করা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি বোথ সাইডের জন্য 9 into 10 to the power 9, যেটা f of bp prime into আমাদের জন্য 8 times 2 times 10 to the power minus 8 times 10 to the power minus 8 divided by আমরা বললাম x squared is equals to আমরা f of ap prime কি বলবো? 9 into 10 to the power 9 times 4 into 2 into 10 to the power minus 8 into 10 to the power minus 8 divided by a এবং b এর দূরত্ব কত? 8 সেন্টিমিটার, তার মানে 0.08 plus x whole square, তাই না? খেয়াল করে দেখেন বোথ সাইড থেকে আমরা কুলম্বস কনস্ট্যান্ট ক্রস আউট করে ফেলতে পারি, 10 to the power minus 8 10 to the power minus 8 ক্রস আউট করে ফেলতে পারি, 2 ক্রস আউট করে ফেলতে পারি এবং 4 এটাকে ক্রস আউট করে 2 বলতে পারি। সো আলটিমেটলি আমরা বলতে পারি এখান থেকে x squared is equals to হচ্ছে গিয়ে 2 into 0.8 plus x whole square, তাই না? এখান থেকে আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করলে x এর মান বের করে ফেলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে x এর দ্বিঘাত সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণের মান হবে 2x squared minus plus 2 আমাদের ডান পক্ষে দেখতে পাচ্ছি আমরা 2x স্কয়ার হবে, বাম পক্ষে একটা x স্কয়ার আছে। সো আলটিমেটলি কিন্তু এরা কাটাকাটি করে আমাদের জন্য একটা x স্কয়ার থাকবে এবং আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে প্লাস 0.32 x প্লাস 0.0128 is equals to 0. তো আমরা যদি এই ইকুয়েশনটার মান সলিউশন করি তাহলে আপনারা সবাই খেয়াল করবেন আমরা কিন্তু এখানে x এর দুটো মান পেয়ে যাব, ঠিক আছে? এবং x এর দুটো মানগুলো আমি একটু লিখছি। একটা হচ্ছে x1 আমরা পাচ্ছি -0.27 মিটার, আরেকটা আমরা পাচ্ছি x2 is equals to -0.05 মিটার।
এখন প্লিজ একটু আপনারা এই ব্যাপারটাতে একটু খেয়াল করেন যে আমাদের এই x1 এবং x2 এর মান মাইনাস আসার মানে কি। আমরা বলেছিলাম যে এই x আমরা কি ধরেছি, b এর কাছ থেকে p বিন্দুর দূরত্ব x ধরেছি। তার মানে b এর কাছ থেকে যেহেতু দূরত্ব ধরেছি, তার মানে b বিন্দুটা আমাদের জন্য x = 0 এবং তার কাছ থেকে x মিটার দূরে, মানে আমরা ধরেছিলাম b থেকে x অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ ডান দিকে p এর দূরত্ব হচ্ছে x এর অবস্থান। কিন্তু আমরা যেহেতু দেখতে পাচ্ছি ইকুয়েশনে আমাদের মানটা নেগেটিভ এসেছে, আমরা তার মানে বুঝতে পারছি যে আমরা যেদিকে x ধরেছি আসলে আমাদের এই দুটো বলের মান যদি সমান হতে হয় তার অপোজিট দিকে আসলে x এর দূরত্ব স্থাপন করতে হবে। তো x2 এর যে মানটা আপনারা যদি খেয়াল করে দেখেন, x2 এর মানটা 0.05 মিটার মানে 5 সেন্টিমিটার। তার মানে a এবং b এর মাঝখানে হচ্ছে গিয়ে কোথাও x2 আছে, এবং x1 যেটা -0.27 মিটার সেটা তার মানে কিন্তু 27 সেন্টিমিটার। তার মানে b থেকে a ক্রস করে আরো পেছনে গেলে আমরা x1 অবস্থান পাবো। এখন এই x2 এবং x1 দুটো অবস্থানের স্পেশালিটি হচ্ছে, যেহেতু p বিন্দুতে আমাদের একটা ধনাত্মক চার্জ আছে, আমরা যদি x2 বিন্দুতে ধনাত্মক চার্জ রাখি, a বিন্দুর ধনাত্মক চার্জ তাকে b এর দিকে ঠেলে দিবে, b বিন্দুর যে ঋণাত্মক চার্জ -0. সামথিং আমাদের কাছে আছে, আমরা যেটা বলছি যে -0. যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে আবার বি এর দিকেই টান দিবে। সো এই ক্ষেত্রে দুটো সমমুখী বল x2 বিন্দুতে কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু লব্ধি বল কখনোই শূন্য হতে পারবে না। সুতরাং x2 আমাদের জন্য কখনোই অ্যান্সার না। সো আমাদের জন্য তাহলে অ্যান্সার কোনটা? আমাদের জন্য অ্যান্সার হচ্ছে এই x1 দূরত্ব। কেন? x1 দূরত্বে যদি আমরা এই ধনাত্মক আধানটাকে প্লেস করি, তাহলে x1 দূরত্বে থাকা এই বিন্দুতে ধনাত্মক আধান x1 বিন্দুতে কি করবে, x অক্ষের নেগেটিভ দিকে বা আমাদের বাম দিকে বল প্রয়োগ করবে, এবং b বিন্দুতে নেগেটিভ চার্জ সেই ধনাত্মক আধানকে নিজের দিকে b এর দিকে টানবে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরস্পর 180 ডিগ্রি কোণে আমাদের এই দুটো বল কাজ করবে। যেখানে বল দুটির মান সমান হলে আমরা বলতে পারি সেখানে লব্ধি বল কতটুকু হবে? 0 হবে। সুতরাং আমাদের জন্য অ্যান্সার কতটুকু? দ্বিতীয় পার্টের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে x1 = -0.27 মিটার। তাহলে মাইনাস মানটা মানে কি বোঝাতে পারছি আমরা? b বিন্দু থেকে আমরা ধরেছিলাম x অক্ষের ডান দিকে x হতে পারে p বিন্দুর অবস্থান, কিন্তু আমরা ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি সেটা আসলে এদিকে হবে না, সেটা চলে যাবে অন্যদিকে। ঠিক আছে? তো আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে দুটি গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, এবং এদের চার্জ বলা আছে আমাদের কাছে যথাক্রমে 10⁻³ কুলম্ব এবং 2 × 10⁻³ কুলম্ব। আমাদের কাছে বলা হচ্ছে ক্ষুদ্র এবং বৃহৎ গোলকের জন্য সিগমা কত। আমরা জানি কোনো একটা বস্তুর তলমাত্রিক ঘনত্ব সিগমা = হচ্ছে গিয়ে তাতে কতটুকু একক ক্ষেত্রফলের চার্জ আছে। সো আমরা বলতে পারি যে প্রথম যে গোলক তার ব্যাসার্ধ যেহেতু 2 সেন্টিমিটার, তার জন্য আমাদের তলমাত্রিক ঘনত্ব σ1 = Q1/A1, অথবা Q1 এর মান আমরা দেখতে পাচ্ছি 10⁻³ কুলম্ব। সো 10⁻³ / A1 কত? A1 হচ্ছে 4πr1², যেখানে r1 হচ্ছে আমরা বলতে পারি 2 সেন্টিমিটার বা 0.02 মিটার অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা σ1 এর মান বের করতে পারবো আই গেস। আবার যদি আমরা σ2 নিয়ে চিন্তা করি, σ2 কতটুকু হবে আমাদের জন্য? Q2/A2 অথবা Q2/4πr2², তাই তো? যেখানে Q2 হচ্ছে আমাদের প্রশ্ন মতে 2 × 10⁻³ এবং R2 হচ্ছে আমাদের জন্য প্রশ্ন মতে 6 সেন্টিমিটার বা 0.06 মিটার। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা কিন্তু বলতে পারি σ1/σ2 ক্ষুদ্র এবং বৃহৎ গোলকের অনুপাত যেহেতু, সুতরাং σ1/σ2 আমরা বলতে পারি 10⁻³ / 4πr1² / 2 × 10⁻³/4πr2²। 4π cancels each other out, 10⁻³ cancels each other out. সুতরাং আমরা বলতে পারি σ1 σ2 আমাদের জন্য আলটিমেটলি কত? r2²/2r1²। তাই বলতে পারবো না? সরি, σ1 σ2 কত বলতে পারি আমরা তাহলে? r2² /2r1²। মান যদি বসিয়ে দিই আমরা, σ1 σ2 আমরা বলবো 0.06²
2 into 0.02 হোল স্কোয়ার, তাই তো? সো আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন কমপ্লিট করি, আমরা সিগমা 1 ইস টু সিগমা 2 এর ভ্যালু পাচ্ছি 9:2। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 20 মাইক্রোকুলম চার্জ বিশিষ্ট একটি চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। চার্জটি থেকে 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দূরত্বে দুটি বিন্দুর অবস্থান। একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে ইলেকট্রন নিতে কাজের পরিমাণ আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু বলতে পারি যে একটা ইলেকট্রনকে নেওয়ার জন্য আলটিমেটলি কৃত কাজ মানে যে কোনো আধানকে একটা বিদ্যুৎ ক্ষেত্রে ঢোকানোর জন্য, প্রবেশ করানোর জন্য কৃত কাজ হচ্ছে W = Q টাইমস V2 মাইনাস V1, যেখানে V2 V1 এই বিভবগুলো হবে আমাদের যেই বিন্দু চার্জ বা যেই চার্জের জন্য বৈদ্যুতিক ক্ষেত্র, সেই বৈদ্যুতিক ক্ষেত্রের বিভব, এবং কিউটা হবে যেই আধানকে আমরা গতিশীল করছি সেই আধানের চার্জ। আমাদের প্রশ্ন মতো যেহেতু আমরা একটা ইলেকট্রনকে গতিশীল করছি, তাহলে কিউ এর মান হচ্ছে আমাদের জন্য 1.6 into 10⁻⁻19 কুলম, এবং 20 মাইক্রোকুলম বিশিষ্ট যে চার্জ আছে সেই চার্জের বৈদ্যুতিক ক্ষেত্রে আমাদের যে দুটো ডিস্টেন্স থাকবে সেখানে আমরা বলতে পারি R1, যেখানে আসলে আমরা ধরে নিচ্ছি দূরবর্তী স্থানে ছিল, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, অথবা আমরা বলতে পারি 0.1 মিটার, এবং আমরা বলতে পারি R2 = আমাদের জন্য 0.05 মিটার, তাই না? সো আমরা যদি এখন কৃতকাজের মান বা রাশিমালা নিয়ে কাজ করি, আমরা কিন্তু এখানে বলবো W = Q হচ্ছে 1.6 into 10⁻⁻19 into V2 minus V1। এখন V2 আসলে কি? V2 হচ্ছে গিয়ে আমরা বলছি 0.05 মিটার অবস্থানে 20 মাইক্রোকুলম চার্জ বিশিষ্ট একটা বিন্দুর বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য। সো V2 হবে আমাদের 9 into 10⁻9 into Q, আমাদের যেই চার্জ সেটা হচ্ছে গিয়ে 20 মাইক্রোকুলম, সো 20 টাইমস 10⁻⁻6 ওভার R2 হচ্ছে 0.05, এবং V1 এর মান হবে 9 into 10⁻9 into 20 into 10⁻6 এর বিদ্যুৎ ক্ষেত্র, এবং তার জন্য আমার দূরত্ব হচ্ছে 0.1 মিটার। আই গেস বুঝতে পারছেন। এই দুটো মান V2 এবং V1 এর মান যদি ক্যালকুলেটর দিয়ে আপনারা বের করে W এর এখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কৃতকাজের রাশিমালা বা কৃতকাজের মান পেয়ে যাই, যেটা রাফলি আমাদের জন্য আসবে 2.9 into 10⁻13 জুল। এটাকে আমরা চাইলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3 into 10⁻13 জুলও বলতে পারবো। যেভাবে ইচ্ছা আপনারা চাইলে অ্যান্সারটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছি আমরা। পরবর্তী প্রবলেমে যদি যাই, পরবর্তী প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি লেকচার 19 সংক্রান্ত সমস্যা। বলা হচ্ছে 4টি ধারক যার প্রতিটি ধারকত্ব 20 মাইক্রোফ্যারাডে সমান্তরাল সমন্বয়ে বা সমবায়ে রাখা হয়েছে। বলা হচ্ছে 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে যদি এদেরকে যুক্ত করে রাখা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করা হলে কত চার্জ এই ধারকগুলোতে জমা হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু ধারকের জন্য বলতে পারি যে ধারকে জমাকৃত চার্জ Q = আলটিমেটলি CV। আমরা যেহেতু 20 মাইক্রোফ্যারাডের প্রতিটা ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, আমরা কিন্তু জানি সমান্তরাল সমবায়ে ধারকগুলোকে যুক্ত করলে তাদের জন্য আমাদের যে আলটিমেটলি দুই প্রান্তের বিভব হবে, সেই দুই প্রান্তের বিভব কিন্তু ভাইয়া সবসময় কি থাকবে? সমান থাকবে, তাই না? এই যদি 4টা ধারক হয় যারা সমান্তরাল সমবায়ে আছে, এই সমান্তরাল সমবায়টাকে আমরা আবার কি করেছি? একটা 2 ভোল্টের ব্যাটারি দ্বারা যুক্ত করেছি। সো আমরা বলতে পারি সবগুলো ধারকের উভয় প্রান্তের বিভব পার্থক্য সবসময় কতটুকু থাকবে? 2 ভোল্ট থাকবে। তাহলে সেই হিসেবে আমরা যদি বলি Q1 = Q2 = Q3 = Q4, আমাদের কিন্তু কোনো সমস্যা থাকা উচিত না, যেখানে আমরা বলছি 20 into 10⁻6 ফ্যারাডে এবং 2 ভোল্টের ব্যাটারি, অর্থাৎ আমরা প্রতিটা ধারকের মধ্যে মোটামুটি 4 into 10⁻5 কুলম পরিমাণ চার্জ জমা থাকতে দেখব। আশা করি বুঝতে পেরেছি আমরা প্রবলেমটার সলিউশন। পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে সমান আকারের 150টি পানির গোলক একত্রিত হয়ে একটি বড় গোলকে পরিণত হলো।
বলা হচ্ছে বড় গোলকের ধারকত্ব ও বিভব প্রত্যেকটি ছোট গোলকের তুলনায় কত গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার জন্য এগিয়ে যাই, যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে সমান আকারের 150টি পানির গোলক মিলে একটা বড় গোলকে পরিণত হচ্ছে, আমরা কিন্তু বলতে পারি যে 150 ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, যেখানে আমাদের বড় হাতের আর কিউবের আয়তনটা হচ্ছে বড় গোলকের আয়তন। বোথ সাইড থেকে 4/3 পাই কাটাকাটি করে আমরা বলতে পারি আর ইজ ইকুয়ালস টু ছোট হাতের আর ইন্টু কিউব রুট অফ 150। সো আমরা যদি এখন গোলকের ধারকত্ব নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের জন্য যখন ছোট গোলক ছিল, ছোট গোলকের জন্য ধারকত্ব সি ইকুয়ালস টু বলতে পারি আমরা কিউ ওভার ভি ইকুয়ালস টু, আমরা কিন্তু এখান থেকে মান নিয়ে আসতে পারি 4 পাই এপসাইলন নট আর। এবং আমরা যদি বলি C1 হচ্ছে আমাদের বড় গোলকের জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি কিউ ওভার, যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ পরিবর্তিত হচ্ছে, সুতরাং বিভব পরিবর্তিত হবে, আমরা বলতে পারবো সেক্ষেত্রে V1 বিভব ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 পাই এপসাইলন নট আর, তাই না? সো আমরা যদি এই বড় গোলক এবং ছোট গোলকের তুলনা করি বা অনুপাত করি, আমরা বলতে পারবো C1 ওভার C ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখবেন বোথ সাইড থেকে কিন্তু আসলে আমাদের ধ্রুবক পার্ট 4 পাই এপসাইলন নট কাটাকাটি গিয়ে আমরা বলতে পারি R ওভার R, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে গিয়ে আলটিমেটলি বড় আর এর মান দেওয়া আছে যে কিউব রুট অফ 150 টাইমস আর ডিভাইডেড বাই আর, এই দুটো পরস্পরকে কাটাকাটি করে আমরা বলতে পারি C1 ওভার C ইজ ইকুয়ালস টু 5.31, তাই তো? এটাই হচ্ছে আমাদের বড় গোলক এবং ছোট গোলকের ধারকত্বের মধ্যে পার্থক্য। এখন যদি আমরা এই পার্থক্যটাকে নিয়েই আরো একটু ক্যালকুলেশনটাকে সামনে বর্ধিত করি, আমরা C1 এর জায়গায় আসলে কি বলতে পারবো? C1 এর জায়গায় বলতে পারবো আমরা হচ্ছে গিয়ে Q ওভার V1 ডিভাইডেড বাই Q ওভার V ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য 5.31। আমরা এখান থেকে বলতে পারি VQ ডিভাইডেড বাই V1Q ইকুয়ালস টু হচ্ছে 5.31। আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদের ছোট গোলকে যতটুকু আধান ছিল, আধানের নিত্যতা অনুযায়ী বড় গোলকেও কিন্তু সম্মিলিতভাবে ততটুকু আধানই থাকবে, তাই না? সো আমরা কিন্তু বলতে পারি আলটিমেটলি যে বড় গোলকের আধান Q ইকুয়ালস টু হচ্ছে 150 টাইমস ছোট গোলকের আধান, তাই না? মানটা যদি আমরা এখানে আলটিমেটলি বসিয়ে দিই, আমরা কিন্তু বলতে পারি 150Q times V divided by Q times V1 is equals to 5.31, তাই না? সো এখান থেকে আমরা কিন্তু Q পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, আমরা বলতে পারি V1 ওভার V is equals to হচ্ছে 150 ওভার 5.31। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি V1 ওভার V এর যে মান সেটা হচ্ছে 28.23। এটা হচ্ছে বড় গোলক এবং ছোট গোলকে, বড় গোলকের তুলনায় ছোট গোলকের বিভব কত গুণ। সো আমরা কিন্তু আমাদের দুটো অ্যান্সার বের করতে পেরেছি আশা করি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটি আমরা কিভাবে সলভ করলাম। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 220 ভোল্ট 80 ওয়াট এবং অন্যটিতে বলা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াটস। এদেরকে যদি সিরিজে একটি 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হয়, তাহলে কোন বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? খেয়াল করে দেখি, আমরা যদি সিরিজে দুটো রোধকে কানেক্ট করি একটা নির্দিষ্ট বিদ্যুৎ উৎসের সাথে, তাহলে কিন্তু আমরা বলতে পারি তাদের সবার মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ আই যাবে। অর্থাৎ আমরা যদি ধরে নেই আমাদের কাছে হচ্ছে গিয়ে এখানে এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি প্রথম রোধ, এটা হচ্ছে দ্বিতীয় রোধ, বা বাতি অবশ্যই এক ধরনের রোধ। সো প্রথম বাতির মধ্য দিয়ে এবং দ্বিতীয় বাতির মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাবে। এবং আমরা কিন্তু জানি ক্ষমতার সাথে বিদ্যুৎ প্রবাহের যে সম্পর্কটা আছে P ইকুয়ালস টু I স্কোয়ার R। যদি I কে আমরা কনস্ট্যান্ট বলি, বিকজ যেহেতু আমরা সিরিজ বর্তনী বলছি, তার মানে I অবশ্যই কনস্ট্যান্ট, আমরা কিন্তু বলবো P ইজ প্রপোর্শনাল টু R। তার মানে যার ক্ষমতা যত বেশি তার রোধ তত বেশি। সো যেহেতু সিরিজে যুক্ত করা হচ্ছে, আমরা কিন্তু চিন্তা করতে পারি যার আলটিমেটলি ক্ষমতা কম তার রোধ কম, সুতরাং সেই বাতিটি সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি 80 ওয়াট, তার মানে প্রথম যে বাতিটি আছে অর্থাৎ 80 ওয়াটের যে বাতিটি আছে সেই বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে।
এই বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। আশা করি বুঝতে পারছি আমরা। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে প্রতিটি 2 ভোল্ট এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের 24টি বিদ্যুৎ কোষ আছে। এদেরকে কিভাবে সাজালে 3 ওহম রোধের একটি বর্তনীতে সর্বাপেক্ষা বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হবে এবং জিজ্ঞাসা করা হচ্ছে সর্বাধিক প্রবাহের মান কত। তো এই প্রবলেমটার জন্য আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদেরকে হচ্ছে গিয়ে যেহেতু একটা নির্দিষ্ট কম্বিনেশন বের করতে হবে, আমরা ধরে নিচ্ছি যে এমনভাবে সাজাবো আমরা যে কম্বিনেশনে প্রতিটা সারিতে হচ্ছে গিয়ে প্রতিটি সারিতে আমরা ধরে নিচ্ছি এম সংখ্যক কোষ যুক্ত করব এবং এম সংখ্যক সারি সৃষ্টি করব এবং প্রতিটি সারিতে আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক কোষ যুক্ত করব। ঠিক আছে, সো প্রশ্ন মতে কিন্তু আমাদের m ইন্টু n ইকুয়ালস টু বলা হচ্ছে 24টি কোষ দেওয়া আছে। আবার আমরা যদি সর্বাধিক বিদ্যুৎ প্রবাহ চাই অর্থাৎ I max চাই, আমরা কিন্তু জানি যে কোষের সমবায়ের জন্য I max এর শর্ত হচ্ছে mr is equals to nr, তাই না? সো এখান থেকে কিন্তু আমরা খেয়াল করে দেখি আমরা m এবং n এর মধ্যে একটা সম্পর্ক, m এবং n এর মধ্যে দ্বিতীয় সম্পর্ক পাচ্ছি, তাই না? যেখানে খেয়াল করলে দেখবো আমরা অভ্যন্তরীণ রোধ বলা আছে 2 ওহম এবং আমাদের কাছে বর্তনী রোধ বলা আছে 3 ওহম। সো আমরা কিন্তু এখান থেকে চাইলে n এর মানটা বসাতে পারি। n ইকুয়ালস টু আমরা বলতে পারি mr/r এবং এই মানটা আলটিমেটলি যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি বেসিক্যালি খেয়াল করলে দেখবো m এর মান কত পাচ্ছি, m এর মান পাচ্ছি আমরা বেসিক্যালি 4 এবং m এর মান যদি 4 হয় সেই মানটা আলটিমেটলি 1 নম্বরে আবার বসিয়ে দিলে আমরা n এর মান পেয়ে যাব হচ্ছে 6। তার মানে আমরা যদি 4টি সারিতে এবং প্রতি সারিতে 6টি করে কোষ সাজাই তাহলে আমরা সর্বাপেক্ষা বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহ পাবো এবং আমরা আরো জানি সর্বাপেক্ষা বেশি মানের বিদ্যুৎ প্রবাহের মান I max ইকুয়ালস টু হচ্ছে mne ডিভাইডেড বাই mr প্লাস nr। মানগুলো যদি সবগুলো বসিয়ে দিই আমাদের এখানে তাহলে আমরা পেয়ে যাব সর্বাধিক বিদ্যুৎ প্রবাহের মান পাচ্ছি ইনশাআল্লাহ 2 অ্যাম্পিয়ার্স। এটাই তাহলে আমাদের জন্য সলিউশন। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রবলেমটি সলিউশন করলাম। আমরা এখন পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি লেকচার 21 সংশ্লিষ্ট সমস্যা আমাদের কাছে দেওয়া আছে। বলা হচ্ছে গলন্ত বরফের মধ্যে রাখা একটি তারের কুণ্ডলীর রোধ হুইটস্টোন ব্রিজের সাহায্যে মেপে পাওয়া গেল 10 ওহম। কুণ্ডলীটিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এবং এর সঙ্গে কয়েকটি 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে ব্রিজের নিস্পন্দ অবস্থা অপরিবর্তিত থাকে। প্রশ্ন করা হচ্ছে কুণ্ডলী তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয় কর। তো আমরা ধরে নিচ্ছি যে কুণ্ডলীকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করেছি সেই তারের কুণ্ডলীর যে রোধ সেই রোধ হচ্ছে গিয়ে আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে এই 100 ডিগ্রি আমাদের যে রোধ আর আছে এবং 120 ওহমের যে রোধ সমান্তরালে যুক্ত করছি সেই ক্ষেত্রে আমাদের তুল্য রোধ হচ্ছে কতটুকু 10 ওহম। কেন এটা বলতে পারছি আমরা? কারণ আমরা যেহেতু হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা কুণ্ডলীর রোধ মাপছি 10 ওহম এবং আমরা 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করার পরেও ব্রিজের নিস্পন্দ অবস্থা অপরিবর্তিত আছে, সুতরাং আমরা বলতে পারি কুণ্ডলীর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধ আছে সেই রোধ আমাদের 120 এর সাথে আলটিমেটলি সমান্তরাল একটা বর্তনী ক্রিয়েট করবে, ঠিক আছে? সো আমরা কিন্তু সেক্ষেত্রে বলতে পারি যে 1/rp is equals to 1/r plus 1/120, তাই না? সো 1/rp মানে কত? 1/10 is equals to 1/r plus 1/120। সো এখান থেকে আমরা r এর মান কত পাচ্ছি? আমরা এখান থেকে r এর মান পাচ্ছি 60 ওহম, তাই তো? এখন আমরা যদি ধরে নেই যে তারের কুণ্ডলী তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আলফা, আমরা কিন্তু বলতে পারি r is equals to r naught into 1 plus alpha delta theta, তাই না? তো এখানে r naught কত? r naught বলা হচ্ছে আমাদের কাছে 10, আর কত বের করলাম? 60। সো আমরা কিন্তু বলতে পারি
আর ওভার আর নট ইকুয়ালস টু হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 1 প্লাস আলফা ডেল্টা থিটা। তাই না? তো আমরা এখান থেকে ডেল্টা থিটা বুঝতে পারছি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কতটুকু, 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 কেলভিন। এখান থেকে তাহলে আমরা 6 মাইনাস 1 ইকুয়ালস টু বলতে পারি আলফা ডেল্টা থিটা, অথবা আমরা বলতে পারি 5 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু হচ্ছে আলফা। সুতরাং আমরা বলতে পারি আমাদের এই রোধের জন্য আলফা ইকুয়ালস টু হচ্ছে 0.05 পার ডিগ্রি সেলসিয়াস। তো এটাই তাহলে আমাদের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে যদি আমরা যাই, বলা হচ্ছে 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 2 ওম অভ্যন্তরীণ রোধের একটি কোষ সমান্তরাল সমবায়ে 6 ওম এবং 12 ওম রোধক বিশিষ্ট দুটি রোধকের সাথে সংযুক্ত। কিরশফের সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ মাত্রা এবং প্রত্যেক রোধকের মধ্যে প্রবাহ মাত্রা বের করতে বলা হয়েছে আমাদের কাছে। তো যদি আমরা এই প্রবলেমটার জন্য বর্তনীটা সাজাই, আমরা বুঝতে পারবো কিভাবে আসলে প্রবলেমটাকে সলভ করা যেতে পারে। ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের বর্তনীর 2 ভোল্টের তড়িৎচালক শক্তির একটা অবস্থান, এবং এখানে যে অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ বলা হচ্ছে গিয়ে কতটুকু 2 ওম। তার সাথে আমরা আলটিমেটলি একটা 6 ওম আর একটা 2 ওমের বর্তনীকে সমান্তরালে যুক্ত করেছি এবং তারপর বর্তনীটি কমপ্লিট করেছি। সো এটা ধরে নিচ্ছি আমাদের 6 ওম, এটা ধরে নিচ্ছি আমাদের জন্য 2 ওম। তো বর্তনীর ধনাত্মক প্রান্ত দিয়ে বিদ্যুৎ প্রবাহ বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, আমি ধরে নিচ্ছি বর্তনীর মূল প্রবাহ হচ্ছে আই। তাহলে এই এ বিন্দুতে এসে আই প্রবাহ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা ধরে নিচ্ছি উপরের দিকে উঠবে I1 প্রবাহ, আর একটা ধরে নিচ্ছি আমরা নিচের দিকে নামবে, যেটা 2 ওম এর মধ্যে যাবে, সেটা হবে তাহলে আমাদের ধরে নিব I মাইনাস I1। ঠিক আছে? আমরা কিন্তু এই যে কেন এটাকে আমি I মাইনাস I1 বললাম, কারণ মূল প্রবাহ I বের হয়েছে, সেখান থেকে একটা পার্ট I1 যদি 6 এর মধ্যে দিয়ে যায়, তাহলে অবশ্যই বাকি অংশটুকু আমাদের 2 এর মধ্যে দিয়ে যাবে। এবং ফাইনালি খেয়াল করলে দেখবেন যে এই বি বিন্দুতে যখন আসছি, আমাদের ওপর থেকে আসছে I1 এবং নিচ থেকে আসছে I মাইনাস I1, মিলিতভাবে কিন্তু সম্পূর্ণভাবে বর্তনীর মূল প্রবাহ I আমাদের কাছে আবার ফেরত আসবে, তাই না? সো এখানে আমরা যদি হচ্ছে গিয়ে কারশফের সূত্র প্রয়োগ করে প্রেরিত প্রবাহ মাত্রা অর্থাৎ আই এর মান বের করতে চাই, আমাদের বেসিক্যালি কি কি মান বের করতে হবে? আমরা যদি এখান থেকে আই এর মান বের করতে পারি এবং I1 এর মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রশ্নে চাওয়া প্রতিটা অজানা রাশির মান বের করতে পারবো, তাই না? সো এখন তাহলে আমাদের অপেক্ষা শুধুমাত্র কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ লটা অ্যাপ্লাই করা। তো আমরা যদি ধরে নেই আলটিমেটলি যে আমরা যে প্রথম লুপটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি এটা তো আমাদের বর্তনী ই। বর্তনী ই এর জন্য আমরা ধরে নিব ফার্স্টে এ ই থেকে আমার এ হয়ে দেন আলটিমেটলি বি তে আসবো, 6 ওম রোধ বি তে আসবো, তারপর আবার আলটিমেটলি আমরা ই তে ফিরে আসবো। সো আমরা এখানে মিনিমাম যে দুটো অজানা রাশি, মিনিমাম দুটো সমীকরণ আমাদের অবশ্যই সলভ করার জন্য প্রয়োজন হবে। তো আমরা যদি এখানে প্রথম যে লুপটা চুজ করব, সেই লুপটাকে যদি বলি যে প্রথম লুপটা আমাদের জন্য হচ্ছে ই এ, তারপর সে 6 বর্তনীর মধ্য দিয়ে বি হয়ে আবার ই তে ফেরত আসবে। খেয়াল করবেন যখন আমরা লুপের নামকরণ করছি, লুপ যেহেতু যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুতে এসেই আমাদেরকে শেষ করতে হবে, ঠিক আছে? এবং আমরা এখানে কারেন্টের ডিরেকশন ধরে নিচ্ছি কোন দিকে, পজিটিভ, ক্লকওয়াইজ ধরে নিলাম পজিটিভ, ঠিক আছে? যদি তাই হয়, ক্লকওয়াইজ যদি আমাদের এখানে পজিটিভ হয়, আমরা কিন্তু সমীকরণটাকে খুব সহজে বিল্ড করতে পারি। আমরা বলতে পারি প্রথমে বিদ্যুৎ প্রবাহ এ এর মধ্য দিয়ে গিয়ে 6I পরিমাণ ভোল্টেজ 6I1 পরিমাণ ভোল্টেজ ড্রপ করেছে, এবং তারপর সে যখন ফিরে এসেছে, কোষের যে আমাদের অভ্যন্তরীণ রোধ আছে, সেই অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে I মানের প্রবাহ মাত্রা গিয়েছে, এবং আলটিমেটলি ব্যাটারির হচ্ছে গিয়ে যেহেতু আমাদের 2 ভোল্টের তড়িৎচালক শক্তি আছে, সো আমাদের এই ইকুয়েশনটা ইকুয়ালস টু আমরা বলবো 2। এটা গেল আমাদের প্রথম সমীকরণ। এবং দ্বিতীয় লুপ নিয়ে যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় লুপটাকে আমরা ধরেন বললাম ই
এ, এরপর সে 2 ওহম রোধের মধ্য দিয়ে গিয়ে বি হয়ে আবার ইতে ফেরত আসবে, ঠিক আছে? যদি তাই যায় আমরা কিন্তু এবার হচ্ছে গিয়ে একই রকম ভাবে যদি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ বলি তাহলে খেয়াল করলে দেখবেন আমরা হচ্ছে গিয়ে এই ই থেকে এ এর দিকে যাচ্ছি তারপর আলটিমেটলি আমাদের ডিরেকশন কোন দিকে? আলটিমেটলি আমার ডিরেকশন হচ্ছে গিয়ে যেদিকে আমাদের কারেন্ট যাচ্ছে সেদিকে কিন্তু আমরা যাচ্ছি। সুতরাং আমরা বলবো হচ্ছে গিয়ে 2 ইন্টু আই মাইনাস I1, ঠিক আছে? এটা ঘুরে আবার আলটিমেটলি যখন আমাদের কোষের এদিকে আসবে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য আবার 2I পরিমাণ ভোল্টেজের ড্রপ হবে, এটা ইকুয়ালস টু হয়ে যাবে আবার আমাদের জন্য কতটুকু? 2। সো আমরা এই দুটো সমীকরণের জন্য যদি তুলনা করি আমরা এখানে পাচ্ছি 4I মাইনাস 2I1 ইকুয়ালস টু হচ্ছে কতটুকু? 2। যদি আমরা উভয় সমীকরণকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাবো 3I1 প্লাস I ইকুয়ালস টু 2 এবং আমরা এখানে পাবো 2I মাইনাস I1 ইকুয়ালস টু 1। আমি রিয়েলি সরি, এই পার্টটা আমাদের জন্য 1 হবে এবং আলটিমেটলি আমরা যদি এই দুটো সমীকরণ সলভ করার ট্রাই করি তাহলে আমরা পাবো 7I1 ইকুয়ালস টু হবে কত আমাদের জন্য? 1। সুতরাং I1 ইকুয়ালস টু হবে আমাদের জন্য 1/7 অ্যাম্পিয়ার এবং I1 যদি আমাদের জন্য 1/7 অ্যাম্পিয়ার হয় তাহলে I ইকুয়ালস টু হবে 1 প্লাস 1/7 ডিভাইডেড বাই 2। সুতরাং I এর মান দাঁড়াবে কতটুকু? 4/7 এক্স্যাক্টলি। সো I যদি তাহলে মানে আমরা কোষ দ্বারা প্রেরিত যে প্রবাহ মাত্রা আছে সেই প্রবাহ মাত্রা I এর মান কতটুকু বলছি? প্রবাহ মাত্রা I এর মান হচ্ছে 4/7 অ্যাম্পিয়ার এবং আমরা বলতে পারি প্রত্যেক রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যেহেতু বের করতে বলা হয়েছে আমরা বলতে পারি 6 ওহমের যেই আমাদের রোধটা আছে তার মধ্য দিয়ে আমাদের হচ্ছে গিয়ে 1/7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এবং তাহলে 2 ওহমের মধ্য দিয়ে কত হচ্ছে আমরা সহজেই বের করতে পারবো। আমরা যদি এখন অ্যান্সারগুলোকে এক সাইডে লিখি আবার আমাদের মূল প্রবাহ মাত্রা I হচ্ছে 4/7 অ্যাম্পিয়ার 4/7 অ্যাম্পিয়ার। আমরা বলতে পারি আমাদের 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I1 which is 1/7 অ্যাম্পিয়ার। সুতরাং অবশ্যই 2 ওহম রোধের মধ্য দিয়ে যেই প্রবাহটা যাবে সেটা আমরা বুঝতে পারছি কতটুকু হবে? 3/7 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার মালা। আশা করি বুঝতে পেরেছি আমরা। পরবর্তী প্রবলেমে যদি যাই বলা হচ্ছে 12টি তার যাদের প্রত্যেকের আর রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো, ঘনকের বিপরীত কোণ দুটির মধ্যে রোধ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের কাছে। সো আমরা যদি আগে ঘনকটাকে চিন্তা করি ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের জন্য ঘনক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জন্য ঘনকের শেপ, তাই না? ওকে, ঘনকটাকে আমরা কমপ্লিট করলাম। এবার আমার কাছে কি বলা হচ্ছে? ঘনকের বিপরীত কোণ দুটির মধ্যে রোধ নির্ণয় করো বা তুল্য রোধ নির্ণয় করো। সো বিপরীত কোণ বলতে আমরা আসলে কি বুঝবো? আমরা বুঝবো ধরে নিচ্ছি এই প্রান্তে আমার একটা টার্মিনাল এ আছে এবং অপোজিট ওই প্রান্তে আমাদের একটা বি টার্মিনাল আছে। আমাদের কাছে এই এ টার্মিনাল এবং বি টার্মিনালের মধ্যবর্তী রোধের কথা বলা হয়েছে এবং প্রতিটা তারের রোধ বলছি কতটুকু আমরা? আর 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 এটাও আর এটাও আর এটাও আর এটাও আর এটাও আর এটাও আর এখানেও তার বর্তনী রোধ আর এটার বর্তনী রোধ আর প্রত্যেকটা তারের রোধ আমাদের জন্য সেম। এখন আমরা জিনিস চিন্তা করি ধরে নিচ্ছি আমাদের এ টার্মিনাল দিয়ে একটা I মানের বিদ্যুৎ প্রবাহ যাবে এবং খেয়াল করে দেখেন এ টার্মিনাল থেকে যখন এই বিন্দুতে আসছে এই বিন্দুটাও কিন্তু আসলে এই বিন্দু, কারণ এখানে কোনো ভোল্টেজের ড্রপ বা বিভবের পতন ঘটে নাই, কারণ কোনো রোধ নাই। রোধ না থাকলে আমরা ধরে নিব ওখানে কোনো বিভবের পতন অবশ্যই হবে না। কিন্তু এ তার থেকে বের হয়ে আমাদের বর্তনীর 3টা রাস্তা আছে যাওয়ার এবং 3টা রাস্তাতেই তাদের রোধ আছে। সো এই 3টা রাস্তাতেই তাদের
যেহেতু সমান পরিমাণ রোধ আছে, প্রতিটা রাস্তা দিয়ে যাওয়ার পর তাদের যে আমাদের ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনগুলোতে আমাদের একই পরিমাণ ভোল্টেজ ড্রপ বা বিভব পতন ঘটবে। সো সেইগুলোকে আমরা ডিফারেন্ট নাম দিলাম, ধরেন সেটার নাম হচ্ছে সি, সি এবং সি। এবার আমরা যদি প্রতিটা সি বিন্দু থেকে যাত্রার পথটাকে একটু নোটিস করি, সি থেকে খেয়াল করবেন আবার দুটো রাস্তা আছে যাওয়ার জন্য, আবার এই সি বিন্দু থেকে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে যাওয়ার জন্য, তাই না? আবার এই সি বিন্দু থেকেও যাওয়ার জন্য দুটো রাস্তা আছে আলটিমেটলি। এবং খেয়াল করেন প্রতিটা সি থেকে যাওয়ার যে দুটো রাস্তা আছে, প্রতিটা রাস্তাতেই আমাদের একই মানের রোধ অবস্থান করছে। তাহলে সি থেকে গিয়ে যে ডেস্টিনেশন নতুন সৃষ্টি হবে, সেই ডেস্টিনেশনগুলোকে আমরা আবারও একই নাম দিতে পারি, কারণ প্রতিটা ক্ষেত্রে একই পরিমাণ বিভব পতন হয়ে তারা এই ডেস্টিনেশনে পৌঁছাবে, এবং তাই সমবিভব সম্পন্ন প্রতিটা বিন্দুকে আমরা একই নাম দিচ্ছি। সো যদি নামকরণগুলো আমরা কমপ্লিট করি, তাহলে খেয়াল করে দেখবো এই সি থেকে ডি, এই সি থেকে ডি, এই সি থেকে ডি, প্রতিটা সি থেকে আলটিমেটলি তারা ডি ডেস্টিনেশনে যাচ্ছে, তাই না, বিদ্যুৎ প্রবাহগুলো। এবং সেই ডি ডেস্টিনেশন গুলো থেকে আবার বিদ্যুৎ প্রবাহগুলো কি করবে? বিদ্যুৎ প্রবাহগুলো মিলিত হবে, এবং মিলিত হয়ে তারা সর্বশেষে খেয়াল করলে দেখবেন বি টার্মিনালে গিয়ে মুক্ত হবে, তাই না? সো এই পয়েন্টটা যদি বি হয়, এই পয়েন্টটা বি, কারণ এদের মধ্যে কোনো বিভব পতন হচ্ছে না। তো আমরা যদি আবার এই পয়েন্টে চলে আসি, এ থেকে এ তে আসছে, আই বিভব পতন হয় নাই। তারপর যেহেতু প্রতিটা তিনটা রাস্তা এবং তিনটা রাস্তা একই মানের রোধ, আমরা বলতে পারি এই প্রতিটা ক্ষেত্রে তাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে I/3, I/3, I/3। ঠিক আছে, খুব ভালো কথা। এরপরে আমরা যদি সি থেকে ডি এর জন্য চিন্তা করি, সি থেকে ডি এর জন্য চিন্তা করলে আপনারা খেয়াল করলে দেখবেন যে সি থেকে ডিতে এই I/3 কিন্তু আবার সমান দুটো ভাগ হবে, সুতরাং এটা হবে I/6, এটা হবে আমাদের জন্য I/6, এবং সিমিলারলি প্রতিটা ক্ষেত্রে I/6 হবে, তাই না? প্রতিটা নীল ডিরেকশন I/6 এ বিদ্যুৎ প্রবাহ ক্যারি করছে। এখন আপনারা একটা সি থেকে ধরেন এই ডি বিন্দুতে আসলেন, ঠিক আছে? সো এখান থেকে একটা I/6 প্রবাহ আসবে, এদিক থেকে আরেকটা I/6 প্রবাহ আসবে, দুটো মিলে কিন্তু আলটিমেটলি আবারও খেয়াল করলে দেখবেন আমাদের জন্য একটা I/3 বিদ্যুৎ প্রবাহ ক্রিয়েট করছে। আবার এই ডি বিন্দু খেয়াল করেন, সি থেকে ডি I/6, সি থেকে ডি I/6, এখানেও আমাদের I/3 বিদ্যুৎ প্রবাহ ক্রিয়েট করছে। এখানেও আমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি এই ডি বিন্দুর কথা চিন্তা করি, এই সি থেকে একটা ডি এবং এই সি থেকে আরো একটা প্রবাহ এসে I/6 মিলে I/3 ক্রিয়েট করছে, এবং ফাইনালি এই তিনটা I/3 মিলে বি বিন্দুতে একত্রিত হয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহ আই চিন্তা করেছিলাম ততটুকু বিদ্যুৎ প্রবাহ আই আসলে বের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু তাহলে এতক্ষণ বুঝতে পারছি কয়টা নোড পয়েন্ট পাচ্ছি আমরা এখানে, কয়টা এমন বিন্দু পাচ্ছি যেখানে একই মানে বিভব, 4টা। প্রথমে পাচ্ছি এ, এর পরে আমরা পাচ্ছি সি বিন্দু, সি এর পরে পাচ্ছি আমরা ডি বিন্দু, এবং ডি এর পরে পাচ্ছি আমরা বি বিন্দু। তাহলে এ এবং সি এর মধ্যে কয়টা রোধ আছে কানেক্টেড সে যদি দেখতে চাই, এ এবং সি এর মধ্যে একটা রোধ বা একটা তার, এ এবং এই সি এর মধ্যে আরো একটা তার, এ এবং এই সি এর মধ্যে আরো একটা তার, তাহলে মোট এ এবং সি এর মধ্যে আমরা বলতে পারি 3টা আর মানের রোধ আছে। তো এই 3টা আর মানের রোধকে আমরা যদি হচ্ছে গিয়ে সমান্তরাল সমবায় নিয়ে যাই, তাদের তুলরোধ হবে R/3। আবার সি এবং ডি এর মধ্যে যদি আমরা রোধের কথা চিন্তা করি, এই সি থেকে ডি এর মধ্যে একটা, দুইটা, এই সি থেকে ডি এর মধ্যে 3টা, 4টা, এবং এই সি থেকে ডি এর মধ্যে 5টা, 6টা। তার মানে সি থেকে ডি এর মধ্যে আমরা টোটাল 6টা সমমানের রোধ পাচ্ছি, তাই না? এই 6টা সমমানের রোধ যেহেতু সমান্তরালে আছে, তাদের জন্য R/6, এবং ফাইনালি ডি থেকে বি এর জন্য খেয়াল করে দেখেন এ একটা, ডি থেকে বি এর জন্য এ একটা, ডি থেকে বি এর জন্য এ একটা, আলটিমেটলি কয়টা? 3টা। এই হচ্ছে আমাদের বেসিক বর্তনীর সেটআপ। এটাও কত? R/3। সুতরাং তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হবে R/3 প্লাস R/6 প্লাস R/3, অথবা আমরা কিন্তু একবারে বলতে পারি 5/6। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে একটি ঋজু তার উত্তর দক্ষিণ বরাবর রাখা আছে এবং এর মধ্য দিয়ে 12 অ্যাম্পিয়ার মানের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ধরে নিচ্ছি এই হচ্ছে সেই ঋজু তার যেটা আমাদের সাউথ থেকে নর্থ ডিরেকশনে আলটিমেটলি 12 অ্যাম্পিয়ার মানের বিদ্যুৎ প্রবাহ করছে।
বলা হচ্ছে এই তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য অর্থাৎ DL যদি 1 সেন্টিমিটার হয় তাহলে তার হতে 45 ডিগ্রি উত্তর পূর্ব দিকে, ধরে নিচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের জন্য পূর্ব ডিরেকশন। সো উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি মানে হচ্ছে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে, অর্থাৎ পি বিন্দুতে যদি আমি এটাকে কেন্দ্র ও বলি, আমাদের প্রশ্ন মতে ওপি এর দূরত্ব বলা হচ্ছে 75 সেন্টিমিটার বা 0.75 মিটার, তাই তো? আচ্ছা, আর ডিএল এর মান কত আসছে তাহলে? ডিএল এর মান 0.01 মিটার বলতে পারি আমরা। আমাদের কাছে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলা হয়েছে। সো বায়োট-সেভার্টস এর সূত্র থেকে আমরা বলতে পারি B = μ0/4 I dl sin θ ওভার r স্কয়ার, তাই না? যেখানে r এর মান বলে দেওয়া হচ্ছে কতটুকু আমাদের জন্য, ওপি বা 0.75 মিটার। সুতরাং আমি এখান থেকে b এর মান বলতে পারি μ0 এর জন্য 4 পাই ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু i বলতে পারি আমরা 12, dl হচ্ছে গিয়ে 0.01, sin θ মানে sin 45 ডিগ্রিজ ডিভাইডেড বাই কতটুকু পাচ্ছি আমরা, r স্কয়ার মানে 0.75 হোল স্কয়ার। 4 পাই cancels each other out এবং nothing else there is to cancel out, so এখান থেকে আমরা b এর মান বলতে পারি, এখান থেকে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান আসছে তাহলে 1.51 ইন্টু 10⁻⁻8 টেসলা। আশা করি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে 220 ভোল্ট মেইনের সাথে সংযোগ দেওয়া 2 কিলোওয়াটের একটি চুল শুকানোর যন্ত্রের রোধ এবং এর মধ্য দিয়ে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সবাই জানি যে P = আমরা বলতে পারি ERMS ওভার R বা ERM স্কয়ার্ড ওভার R। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে R এর মান বের করতে পারি, E স্কয়ার্ড RMS ডিভাইডেড বাই পাওয়ার। E স্কয়ার্ড RMS মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা এখানে 2000 স্কয়ার্ড, সরি 240 হোল স্কয়ার্ড ডিভাইডেড বাই 2000, আমরা মান পাচ্ছি 28.8 ওম। এবং আমরা যেহেতু এখান থেকে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহের মান চাচ্ছি, আমরা বলতে পারি E max = E0 √2 টাইমস ERMS, অর্থাৎ √2 টাইমস 240 অর্থাৎ 339.41 ভোল্টস। এখান থেকে আমরা I max বলতে পারি E max ওভার R, অর্থাৎ 339.41 ডিভাইডেড বাই 28.8। I max এর মান আসছে 11.79 অ্যাম্পিয়ার্স। তো আমাদের বর্তনীতে যে চুল শুকানোর যন্ত্রটি আছে সেটার রোধ হচ্ছে 28.8 ওম এবং I max আমরা বলছি 11.79 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছি। সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সৈয়দ আল নাহিয়ান এখানেই আপনাদের কাছ থেকে সাইন অফ করে নিচ্ছি। হোপফুলি সামনে আপনাদের সাথে আমার আবারও অন্য নতুন কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।